একসাথে গ্রেপ্তার হতে চলেছেন দেশের দুই রাজ্যের দুই মুখ্যমন্ত্রী। চলছে প্রবল জল্পনা। ইতিমধ্যে সকাল থেকে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে কড়া নিরাপত্তা। অপরদিকে বিপাকে অভিষেক ব্যানার্জি, বিপাকে কালীঘাটের কাকু। অবশেষে 6 মাস পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারল। অন্যদিকে এক সপ্তাহেই রাজ্য বিক্রি করল প্রায় 1000 কোটি টাকার মদ। রাজ্যের বিভিন্ন জেলায় 6টি জেলায় প্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা। জাঁকিয়ে পড়বে শীত, কবে নাগাদ? বিস্তারিত কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর, জানাবো আপনাদের। রাজ্য পুলিশে 2000 শূন্য পদে এএসআই নিয়োগ। এছাড়া রোজ ভ্যালি চিটফান্ড সংস্থায় যারা টাকা ঢেলেছিলেন সেই টাকা পাবেন ফেরত। তৈরি হচ্ছে ওয়েবসাইট, কীভাবে করবেন আবেদন, নথিপত্র কী তৈরি করে রাখতে হবে আপনাকে, বিস্তারিত জানাবো। রোজ ভ্যালি চিটফান্ড সংস্থায় টাকা রাখলে সম্পূর্ণ টাকাই পাবেন ফেরত। অন্যদিকে রাম মন্দিরের উদ্বোধন, তার আগেই মদ বিক্রি নিষিদ্ধ, ড্রাই ডে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। বিস্তারিত প্রত্যেকটি খবর জানতে শেষ পর্যন্ত জুড়ে থাকুন প্রিয় চ্যানেল রোজ বাংলার পর্দায়। বিপাকে অভিষেক ব্যানার্জি, তার সাথে সাথে তার ঘনিষ্ঠ সুজয় কৃষ্ণ ভদ্র, অর্থাৎ সেই কালীঘাটের কাকু। নানান টালবাহানার পর অবশেষে মিলল সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা। কাকুকে দিয়ে একই বাক্য বারবার বলালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অবশেষে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার সুজয় কৃষ্ণ ভদ্র অর্থাৎ কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা বা ভয়েস স্যাম্পল সংগ্রহ করতে পারল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। প্রায় 5 মাস পর বুধবার রাতে এসএসকেএম থেকে বার করে কাকুকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে গিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দারা। হাসপাতাল সূত্রে খবর, একটি আলাদা করে নিয়ে যাওয়া হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। শুধু সাউন্ড প্রুফ নয়, ইকো প্রুফ রুম তৈরি হয়েছিল জোকা ইএসআই হাসপাতালে। সেখানে তাকে একই বাক্য বারবার ধরে বলানো হয়। কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের সময় সেখানে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসকেরাও। কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের পর রাত 3:20 নাগাদ ইএসআই থেকে কালীঘাটের কাকুকে নিয়ে বের হন ইডি আধিকারিকরা। ভোর রাতে তাকে ফের রেখে আসা হয় এসএসকেএম হাসপাতালে। ইডি জানায়, সুজয় কৃষ্ণ ভদ্রের নির্দেশে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য তার ফোন থেকে মুছে দেন রাহুল বেরা। তিনি পেশায় সিভিক ভলেন্টিয়ার। যদিও সুজয় কৃষ্ণ ভদ্র সেই অভিযোগ অস্বীকার করেন, কিন্তু ইডি জানায় তাদের হাতে গুরুত্বপূর্ণ কল রেকর্ডিং রয়েছে। ওই কল রেকর্ডিংয়ের যে কথোপকথন রয়েছে তার মধ্যে থেকেই নির্দিষ্ট কিছু শব্দ কাকুকে দিয়ে বারবার বলানো হয়েছে বলেই জানা যাচ্ছে। দেশের দুই রাজ্যের দুই মুখ্যমন্ত্রী হচ্ছেন গ্রেপ্তার, তুঙ্গে জল্পনা। আজকেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অপরদিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন হতে চলেছেন গ্রেপ্তার। দিল্লি আবগারি নীতি সংক্রান্ত মামলায় বারবার তলব, 3বার ইডির তলব এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবারেও হাজিরা দেননি তিনি। আম আদমি পার্টির মন্ত্রীদের আশঙ্কা, এই কারণেই আজকে বৃহস্পতিবার কেজরিওয়ালের বাড়িতে ইডি তল্লাশি অভিযান চালাতে চলেছে। শেষ পর্যন্ত আজকে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করতে পারে ইডি, এমনটাই আশঙ্কা প্রকাশ আম আদমি পার্টির মন্ত্রীদের। বুধবার গভীর রাতে সমাজ মাধ্যমে আশঙ্কা প্রকাশ করেছেন দিল্লির দুই মন্ত্রী আতিশি এবং সৌরভ ভরদ্বাজ। আতিশি লেখেন, আমরা খবর পেয়েছি বৃহস্পতিবার অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে ইডি তল্লাশি চালাবে, হয়তো গ্রেপ্তারও করা হতে চলেছে তাকে। এদিকে গ্রেপ্তারির আশঙ্কা বাড়তেই আজ সকাল থেকেই অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে নিরাপত্তা ব্যবস্থা কঠোর আঁটোসাঁটো করা হয়েছে। তার বাড়ির সামনের রাস্তাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে আজ বৃহস্পতিবার সকাল থেকেই। অপরদিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়িতে হানা দিল ইডি। অবৈধ খনি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের ঘনিষ্ঠ একাধিক ব্যক্তির বাড়ি অফিসে তল্লাশি চালাচ্ছে ইডি। আজ সকালে হেমন্ত সোরেনের প্রেস উপদেষ্টা অভিষেক প্রসাদ ওরফে পিন্টুর বাড়িতে অভিযান চালিয়েছেন আধিকারিকরা। হাজারিবাগের ডিএসপি রাজেন্দ্র দুবের বাড়িতেও চলছে তল্লাশি। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার বাড়ি ঘিরে রাখেন প্রথম থেকেই। পাশাপাশি সাহেবগঞ্জ জেলা শাসকের বাড়ি এবং অফিসেও চলছে তল্লাশি। মোট 12টি স্থানে অভিযান চলছে বলে জানা যাচ্ছে। একই সঙ্গে রাজস্থানের একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গ্রেপ্তার হতে চলেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, এমনটাও কিন্তু ছড়িয়েছে জল্পনা। 22 জানুয়ারি
ঘটা করে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বসবে চাঁদের পাহাড় সেখানে। সেই 22 জানুয়ারি ছত্তিশগড়ে ঘোষণা করা হলো ড্রাই ডে, অর্থাৎ মদ বিক্রিতে নিষেধাজ্ঞা থাকছে 22 জানুয়ারি। 22 জানুয়ারিকে ড্রাই ডে হিসেবে ঘোষণা করল ছত্তিশগড় সরকার। সেদিন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দে সাই বলেন, ছত্তিশগড়ের সঙ্গে অযোধ্যা জড়িয়ে রয়েছে। গোটা দেশে সেদিন এক অন্য ধরনের পরিবেশ তৈরি হবে। দীপাবলির আলোর মতো সেজে উঠবে দেশের বিভিন্ন প্রান্ত। ছত্তিশগড়ের প্রতিটি প্রান্তেও আলোর উৎসবে সামিল হবেন সকলে। তাই সেদিন ড্রাই ডে হিসেবে ঘোষণা করা হলো। 25 ডিসেম্বর থেকে নতুন বছরের শুরু। এক সপ্তাহেই 1000 কোটি টাকার মদ বিক্রি করল রাজ্য। উৎসবের মরশুমে বিক্রি বেড়েছে মদের। প্রশাসনিক সূত্রে দাবি, বড়দিনের আগে থেকে নতুন বছরের শুরু পর্যন্ত বিক্রি হয়েছে সর্বাধিক। বিক্রি বা চাহিদার দিক থেকে এগিয়ে রয়েছে বিদেশি মদ এবং বিয়ার। 20 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত রাজ্যে কম বেশি 1000 কোটি টাকার মদ বিক্রি হয়েছে। চলতি আর্থিক বছরের শুরু থেকে এখনও পর্যন্ত মদ বিক্রির পরিমাণ প্রায় 13,500 কোটি টাকা। বিদেশি মদের বিক্রি বেড়েছে 20% বলে জানা যাচ্ছে। বিশেষজ্ঞদের অনেকে জানাচ্ছেন, আবগারি বা অনলাইনে গোটা প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা শুরু হবার পর থেকে রাজ্য সরকারের আয় বেড়েছে অনেকটা মদ বিক্রি করে। পাশাপাশি মদের প্রতিটি ফোঁটা করের আওতায় আসাতেও আগের তুলনায় অনেক বেশি আয় বেড়েছে রাজ্য সরকারের। এমনিতেই উৎসবের মরশুমে মদের চাহিদা কিছুটা বাড়ে, তবে তাকে অস্বাভাবিক বৃদ্ধি মানতে নারাজ সংশ্লিষ্ট মহল। মর্মান্তিক দুর্ঘটনা। অসমে বাস এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, মৃত 14। বুধবার ভোরে ভয়াবহ দুর্ঘটনা অসম রাজ্যে। জানা গেছে, একটি যাত্রীবাহী বাস দেড়গাঁওয়ে দুর্ঘটনার কবলে পড়ে। বাসটিতে 45 জন যাত্রী ছিল। ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মারা গেছেন অন্তত 14 জন, আহত 27 জন। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। জানা গেছে, বাসটি পিকনিকের উদ্দেশ্যে বালিজান থেকে আটখেলিয়ায় যাচ্ছিল। ভোর 5টে নাগাদ আচমকাই ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। মঙ্গলবার রাত 3টে নাগাদ রওনা হয় বাসটি। প্রায় পিকনিক স্পটে পৌঁছেও গিয়েছিল সেটি। আচমকাই এক কয়লা বোঝাই ট্রাক সামনে চলে আসে। সঙ্গে সঙ্গে ভয়াবহ সংঘর্ষে মৃত 14। বছরের শুরুতেই বড় সুখবর। চিটফান্ড সংস্থায় টাকা রেখেছিলেন যারা, সমস্ত আমানতের টাকাই পাবেন ফেরত। তৈরি হয়েছে ওয়েবসাইট। আবেদন করতে হবে নথি দিয়ে, তারপরে ফেরত পাবেন পুরো টাকা। রোজ ভ্যালি চিটফান্ড সংস্থায় টাকা রেখেছিলেন যারা, তাদের জন্যই প্রথম সুখবর। এই রোজ ভ্যালির সংস্থায় আমানতকারীর সংখ্যা প্রায় 60 লক্ষ। যাদের কষ্টার্জিত সঞ্চয় নিয়ে আজও চলছে টানাটানি। রোজ ভ্যালি সংস্থায় যারা টাকা রেখে আর ফেরত পাননি টাকা, এবার তাদের জন্য বিরাট বড় সুখবর। নতুন বছরের শুরুতেই খুব তাড়াতাড়ি বিনিয়োগ যে করেছিলেন টাকা, সেই টাকা ফেরত পাবেন সমস্ত বিনিয়োগকারীরাই। ইতিমধ্যেই টাকা ফেরত দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। টাকা ফেরত দেওয়ার জন্য একটি ওয়েবসাইট তৈরির কাজ ইতিমধ্যে চলছে। এখনও পর্যন্ত ওয়েবসাইট সম্পূর্ণ তৈরি হয়নি, তবে কাজ চলছে। যথোপযুক্ত নথিপত্র সেই ওয়েবসাইটে আপডেট করে টাকা ফেরতের জন্য আপনাকে আবেদন করতে হবে। যেই সকল বিনিয়োগকারীদের টাকা, আমানতের টাকা 5,000 টাকার কম ছিল, তাদের টাকা প্রথমে ফেরত দেওয়া হবে এবং তারপর ধাপে ধাপে বাকিদের টাকাও ফেরত দেওয়া হবে। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টাকা ফেরত দেওয়ার এই কাজ শুরু হচ্ছে জানুয়ারি মাস থেকেই। আদালতের নির্দেশের পর ইতিমধ্যে ওয়েবসাইট তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। যে ওয়েবসাইটটি তৈরি করা হচ্ছে সেখানে টাকা জমা দেবার বা আমানতের গুরুত্বপূর্ণ সব নথি আপলোড করতে হবে আপনাকে, সেভাবেই করতে হবে আবেদন। সুতরাং যারা টাকা জমা রেখেছিলেন ফেরত পাননি, তাদের সমস্ত কাগজপত্র তৈরি রাখতে হবে। কেননা যে খবর পাওয়া যাচ্ছে তাতে 2024 সালের অর্থাৎ এ মাসের জানুয়ারি মাসের প্রথম দিকে ওয়েবসাইটটি পুরোপুরি তৈরি হয়ে যাবে, তারপরেই আবেদনপত্র গ্রহণ শুরু হবে। রোজ ভ্যালি চিটফান্ড সংস্থায় মোট আমানতের পরিমাণ প্রায় 3,000 কোটি টাকা। বর্তমানে ওই সংস্থার লাভ্যাংশ থেকে শুরু করে সমস্ত সম্পত্তি বিশেষ তত্ত্বাবধানে রয়েছে। জানা যাচ্ছে, রোজ ভ্যালির এই মুহূর্তে প্রায় 800 কোটি টাকা নগদ তো রয়েছে, আরও সম্পত্তি বাজেয়াপ্ত করে তোলা হয়েছে প্রায় 2,100 কোটি টাকা, অর্থাৎ মোট 2900 কোটি টাকা কিন্তু তোলা রয়েছে। এক্ষেত্রে টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হলে অন্ততপক্ষে 60 লক্ষ বিনিয়োগকারীর মুখে হাসি ফুটতে চলেছে বলেই মনে করা হচ্ছে। যেদিন থেকে শুরু হবে আবেদন, ওয়েবসাইট পুরোপুরি তৈরি হয়ে যাবে। আপনাদেরকে বিস্তারিত জানাবো, তাই চ্যানেলে যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন।
পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশে 2000 শূন্য পদে এএসআই নিয়োগ। বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে। কনস্টেবল থেকে এএসআই পদে উন্নীত হওয়ার পরীক্ষায় বসেছিলেন রাজ্যে 5474 জন, কিন্তু পাশ করলেন মাত্র 332 জন। উত্তরপত্রে যা লিখলেন তা দেখে চোখ কপালে পরীক্ষকদের। প্রশ্ন এসেছিল অ্যাসিড হামলায় কোন ধারা দেওয়া হয়? উত্তর 302 ধারা। অপর একটি প্রশ্নের কথাই ধরা যাক। জানতে চাওয়া হয়েছিল মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? উত্তর এসেছে ভারত। আইনটুকুই যে জানে না এরাই হবে ভাবি অফিসার। স্বভাবতই এহেন উত্তর দিয়ে অধিকাংশই হয়েছে ফেল। রাজ্য পুলিশে কনস্টেবল থেকে এএসআই পদে বিভাগীয় পদোন্নতির জন্য 100 নম্বরের পরীক্ষা নেওয়া হয়েছিল। 7 থেকে 8,000 কনস্টেবল ফর্ম ফিল আপ করলেও পরীক্ষায় বসেছিলেন 5474 জন। খাতা দেখার পর পুলিশ কর্তারা বলছেন এদের অধিকাংশ পুলিশের বেসিক গ্রামারই জানে না। এদিকে শূন্যপদ রয়েছে 2000, মাত্র 332 জন পাশ করায় ফাঁকা পড়ে রয়েছে এখনও 1700-এর উপরে পদ। সেটাই এখন চিন্তার বিষয়, তাই আবার পরীক্ষা নেওয়ার ভাবনা চিন্তা করছে রাজ্য পুলিশ। যেতে যেতে এক নজরে আপনাদেরকে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আবহাওয়ার ওয়েদার আপডেটটি জানিয়ে দিচ্ছি। ঊর্ধ্বমুখী পারদ ফের জাঁকিয়ে কবে পড়বে শীত? এক নজরে বাংলার জেলাগুলির আবহাওয়ার পূর্বাভাস। কলকাতা সহ বিভিন্ন জেলায় সকাল থেকে আজ মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে বৃষ্টি না হলেও শুক্রবার অন্তত 6টি জেলায় হালকা বৃষ্টি হতে পারে। বুধবারের তুলনায় কলকাতা সহ বিভিন্ন জেলায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে আজকে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে 8 জানুয়ারি থেকে উত্তরবঙ্গে এবং 10 জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের শীত বাড়তে পারে। জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে, তবে তা কতদিন চলবে তা নিয়ে কোনো পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার আজ আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজকে এবং শুক্রবার দার্জিলিংয়ের কোনো কোনো জায়গায় বৃষ্টিপাত কিংবা তুষারপাতের সম্ভাবনা থাকছে। কালিম্পং জেলায় প্রথম 24 ঘন্টায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের জেলাগুলিতে পরবর্তী দুদিন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। এই সময়ে আবার উত্তরবঙ্গের জেলাগুলিতে কোথাও ঘন কুয়াশা, কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও থাকছে। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। আগামী দুদিন ধীরে ধীরে তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। শুক্রবার দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের 2-1টি জায়গায় কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনোই থাকবে। শনিবার নাগাদ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়াও ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নদিয়া জেলার কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে।